দর্শক, আমি জান্নাতুল নাইম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মুক্ত মঞ্চে। আমাদের এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক ইস্পাহানী মির্জাপুর এবং আজকে আমার সাথে অতিথি হিসেবে রয়েছেন লেখক, গবেষক এবং রাজনৈতিক বিশ্লেষক আলতাফ পারভেজ। জনাব আলতাফ পারভেজ, আপনাকে স্বাগত এবং অসংখ্য ধন্যবাদ যে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে স্টুডিওতে আসলেন। অনেকদিন পরে কথা হচ্ছে আপনার সাথে। আপনাকেও ধন্যবাদ। আলতাফ ভাই, আমরা গেল কয়েকদিনে দেখলাম যে গুপ্ত ইস্যুটা রাজনীতিতে বেশ বড়সড় আকারে ধরা পড়ছে এবং বেশ কিছু শিক্ষাঙ্গনে, বেশ কিছু ক্যাম্পাসে আমরা ছাত্রদল এবং শিবিরের একেবারে মুখোমুখি অবস্থান দেখলাম। তো মনে হচ্ছিল যে এটা শুধু হয়তো শিক্ষাঙ্গনে সীমিত থাকবে। ধারণা ভুল প্রমাণ করলো যখন দেখলাম যে সিনিয়র যারা রাজনৈতিক নেতা আছেন তারাও এই ইস্যুটা নিয়ে কথাবার্তা বলছেন। আমি গতকালই দেখলাম জামাতের সেক্রেটারি জেনারেল, আমি তাকে কোট আনকোট করেই বলি, তিনি বলছেন যে শিবিরের বিরুদ্ধে মিথ্যা ফটোকার্ড দিয়ে অপপ্রচার চালিয়ে গুজব ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। আপনারা শিবিরকে গুপ্ত বলেন, শিবির গুপ্ত নয়, বরং দেশের জনগণ যদি বলে যারা 17 বছর পর বাইরে থেকে দেশে ফিরেছেন তারাই গুপ্ত। এবং তারপর তিনি আরও অনেক কথাবার্তা বলেছেন, যার মধ্যে একটি হচ্ছে যে সরকার সংকট নিয়ে সংসদে সমঝোতার কথা বলে সারা দেশে আসলে শিবিরের বিরুদ্ধে ছাত্রদলকে লেলিয়ে দিয়েছে। তো এই গুপ্ত ইস্যুতে রাজনীতির ময়দান বা শিক্ষাঙ্গনে যে অস্থিরতাটা তৈরি হলো, তা কি দেশের রাজনীতিতেই, মানে মূল যে রাজনীতি তাতেই একরকম অস্থিরতা তৈরি করবার আশঙ্কা তৈরি করছে নাকি? আরেকটি ব্যাপার হচ্ছে, শিবির যদি গুপ্ত থাকেও তাতেই বা সমস্যা কি? এটি তো তাদের এক ধরনের রাজনৈতিক স্ট্র্যাটেজি হইতে পারে। ধন্যবাদ। আসলে মনে হচ্ছে যে ছাত্রদল এবং শিবিরের মধ্যে একটা জোর করে একটা উত্তেজনা তৈরি হচ্ছে আমার মনে হচ্ছে, এবং উত্তেজনা তো ব্যাপক, চট্টগ্রামে, পাবনায় এবং ঢাকায়। এবং আমি এরকম দেখলাম, ঢাকায় শাহবাগ থানায় পুলিশ গেট লাগিয়ে ভিতরে দাঁড়িয়ে আছে, গেটের সামনে মারামারি হচ্ছে, পুলিশ কিন্তু থামাতে যাচ্ছে না। মানে হয়তো থামাতে, মানে এত দুই পক্ষের এত জমায়েত মারামারি করার জন্যে সেটা হয়তো পুলিশও উদ্বিগ্ন আর কি। দেখুন, দেশে এই মুহূর্তে সমস্যা কি? সমস্যা হলো দ্রব্যমূল্য, IMF-এর লোন পাওয়া যাচ্ছে না, জ্বালানির দাম বেড়ে গেছে, মানুষের প্রকৃত আয় কমে গেছে, ব্যাংক থেকে লোন নিয়ে সরকার ব্যয় মেটানোর চেষ্টা করছে, কিন্তু সেখানে ছাত্রদল এবং শিবিরের কর্মীরা শিক্ষাঙ্গনগুলোতে ফটো কার্ড নিয়ে মারামারি করছে। এখানে যে অভিযোগটা শিবিরের বিরুদ্ধে, এবং শিবির এবং আরও কয়েকটা সংগঠনের কিন্তু গুরুত্বপূর্ণ অনেক সংগঠক গণঅভ্যুত্থানের পর আমরা দেখলাম যে তারাও বলেছে, এবং এটা বিভিন্নভাবে ভিডিওর মাধ্যমেও দেখা গেছে যে তারা ছাত্রলীগে গুপ্ত অবস্থায় কাজ করেছে। এই দাবিটা তো বিশ্বাসযোগ্যই, নানাভাবে ডকুমেন্টেড হয়েছে। প্রশ্ন হলো, ছাত্রলীগ এখন নিষিদ্ধ, ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে গত 15 বছর তাদের বিভিন্ন অন্যায় কাজের জন্য। তারা জুলুম করেছে, মারামারি করেছে, ছাত্রদের নির্যাতন করেছে, প্রচুর ফৌজদারি অপরাধের অভিযোগ তাদের বিরুদ্ধে। তাহলে যারা ছাত্রলীগে গুপ্ত অবস্থায় ছিল তারাও তো এই ফৌজদারি অপরাধে যুক্ত বলে অনুমান করা যায়। অর্থাৎ যারা এখন বলছে যে আমরা ছাত্রলীগে কাজ করেছি, আমরা গোপনে ছিলাম, দেখুন বামপন্থী সংগঠনগুলো 15 বছর ধরে নানা আন্দোলন সংগ্রাম করেছে, তো সাংগঠনিক পরিচয় ছাত্রদল নিজেও করেছে। ফলে যারা গোপনে করেছে, গোপনে করা অন্যায় নয়, কিন্তু গোপনে করে যদি ফৌজদারি অপরাধে লিপ্ত হয়ে থাকে, এবং থাকার তো বিশ্বাসযোগ্য কারণ ঘটেছে, এত বিপুল সংখ্যক লোক গোপনে ছাত্রলীগে যুক্ত ছিল, এবং ছাত্রলীগ যখন হেলমেট পরে মেরেছে অন্যদের, এরাও সেই হেলমেট বাহিনীতে ছিল কিনা এই সন্দেহ তো বিশ্বাসযোগ্য, যৌক্তিক। অন্তর্বর্তীকালীন সরকার আমলে দেখলাম আমরা, সেই অন্তর্বর্তীকালীন প্রশাসন বিভিন্ন শিক্ষা অঙ্গনে নির্বাচনের আয়োজন করে এই ধরনের গুপ্ত সংগঠকদের কিন্তু নির্বাচিত হওয়ার সুযোগ করে দিল এবং এক ধরনের বৈধতা দিল। ফলে ওই ফৌজদারি সন্দেহের কোনো তদন্ত হলো না। ফলে আমি বলবো, এই যে গুপ্ত সমস্যাটা রয়ে গেল আমাদের শিক্ষাঙ্গনে, এটা কিন্তু একটা গুরুতর সমস্যাই। কিন্তু মুশকিল হলো, ছাত্রদল নিজে তো এটা বিচারের ভার নিজের হাতে নিয়ে নিলে হবে না, তাহলে তো একটা শিক্ষাঙ্গনগুলোতে একটা নৈরাজ্য ছড়িয়ে পড়বে। এবং আমি তো ভয় পাই, শঙ্কা আমার, যে কোনো সময় শিক্ষাঙ্গনে আরও অবস্থার অবনতি ঘটতে পারে। ছাত্রদলের দিক থেকে বা অন্য সকল সংগঠনের দিক থেকে একটা দাবি উঠতে পারত যে 15 বছর ছাত্রলীগে যারা গুপ্ত অবস্থায় ছিল, ছাত্রলীগ যেই অভিযোগে এখন নিষিদ্ধ, সেই অভিযোগে এদের ব্যাপারেও তদন্ত করা উচিত।
এই তদন্ত এবং বিচার প্রয়োজন। শিক্ষাঙ্গনগুলোতে গত 15 বছর মানে আওয়ামী লীগ আমলে তো ব্যাপক অরাজকতা হয়েছে, এবং সেই অরাজকতায় এই গুপ্তরা যারা পরে এখন বৈধ নেতা হিসেবে স্বীকৃতি পেয়েছে, তাদের কোনো ভূমিকা ছিল কিনা সেইটা তো আসলে অনুসন্ধানযোগ্য আমি বলবো। তারা তো বলছে তারা করেনি এ ধরনের না, অত্যাচার। কেউই তো নিজের অপরাধ স্বীকার করবে না। ছাত্রলীগ নিজেও বলে যে আমরা কিছু করিনি, কিন্তু এগুলোই তো তদন্ত হওয়া প্রয়োজন। এবং এই তদন্ত না হওয়ার একটা বিকৃত চেহারা এখন নিয়েছে ছাত্রদল। যেই আচরণ করছে, ছাত্রদল নিজে তো শিবিরের সকলকে গুপ্ত বলে নিজেরা বিচারের ভার নিতে পারে না, তাহলে তো বাংলা আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটবে। তাদের দিক থেকে বরং এই দাবিটাই তোলা উচিত। আরেকটা বিষয় আমি বলবো, দেখুন এই ছাত্র সংগঠনগুলো তো 24-এর অভ্যুত্থানে অংশ নিয়েছিল। অভ্যুত্থানের কিছুই কিন্তু এখনও বাস্তবায়ন হয় নাই, সংস্কারের বিষয়গুলো, সেগুলো নিয়ে কিন্তু তারা কোনো দাবি দেওয়া তুলছে না। তারা ফটোকার্ড নিয়ে বা ইত্যাদি নিয়ে পরস্পর হানাহানি মারামারিতে লিপ্ত হয়ে গেছে। সেই জন্য আমি বললাম যে এইটা যেন একটু খানিক সমঝোতারও লক্ষণ দেখছি। এটা আমার মনে হচ্ছে ওই ওট স্যালাইন বানানোর একটা ফর্মুলা ছিল, যে 1 চিমটি গুড় আর 1 মুঠ লবণ বা এরকম কিছু। এটা যেন একটু বিরোধিতা এবং একটু সমঝোতা শিক্ষাঙ্গন বা জাতীয় রাজনীতির অঙ্গন থেকে জরুরি সমস্যাগুলোর আলোচনা হটিয়ে দেওয়ার একটা চেষ্টাও কিন্তু এতে নীরবে। সমঝোতার অংশ কারা? এখানে তো দেশেতে এখন দল প্রধানত দুটি বা মানে আপনি দুটি বলছেন জোট, ছাত্রদল এবং শিবিরের মধ্যে কি কোনো মানে সমঝোতা? তাদের এই আচরণের ভিতর দিয়ে আমি কিন্তু একটা নীরব সমঝোতার লক্ষণও দেখতে পাচ্ছি। আমি আপনার একটা লেখা পড়ছিলাম, বারবার কর্নওয়ালিসদের কাছেই ফিরবো, একটা প্রশ্ন রেখে গিয়েছিলেন, এবং লেখাটি পড়ে মনে হলো যে সরকারের শেষ 2 মাসে তাদের কর্মকাণ্ডে আমি হতাশ। কেন বলছি আমি একটু কোট আনকোট করে বলতে চাই। আপনি সেখানে লিখলেন যে গ্রামসি রাষ্ট্রের ভেতর 2টি সমাজের কথা বলতেন, সিভিল সমাজ ও রাজনৈতিক সমাজ। বাংলাদেশের সিভিল সমাজ এই মুহূর্তে তার রাজনৈতিক সমাজকে নিয়ে হতবিহ্বল অবস্থায় পড়েছে। রাষ্ট্র সংস্কারের যাবতীয় আয়োজন উচ্ছ্বাস সজোরে হোঁচট খেল রাজনৈতিক সমাজে, যে নবীন সংসদ সিভিল সোসাইটিকে জানিয়ে দিল তার রাজনৈতিক প্রত্যাশা এখনই পূরণ হচ্ছে না, কবে কিভাবে সেটা মিটবে তারও কোনো রোডম্যাপ নেই। বিএনপি তো এই যে গণভোটে হ্যাঁ হলো, এই গণভোটে হ্যাঁ না নিয়ে এখন বিরোধী দল সংসদেও কথা বলছে। আমি গতকাল দেখলাম তারা রাজপথেও, মানে অনেকদিন ধরেই তারা বলছে আমরা রাজপথে নামবো, বেশ বড়সড় পরিকল্পনাও দেখলাম, খেলাফত মজলিসের যে সমাবেশ সেখান থেকে আসলো। এখন বিএনপি সেই গণভোটের পক্ষেই প্রচারণা চালিয়েছিল, তাদের নির্বাচনী ইশতেহারে তারা বিভিন্ন যেসব প্রতিশ্রুতি দিয়েছে তাও জুলাই সনদ বাস্তবায়নের বিভিন্ন ধারার সাথে সমান্তরালেই যায়, এবং তাদের যে 31 দফা সেখানেও আছে। বিএনপির এমন আচরণকে আপনি কিভাবে দেখেন, যখন তারা সংসদে যে হঠাৎ করেই মনে হলো, আমার কাছে অন্তত মনে হলো কিছু কিছু ক্ষেত্রে তারা চরিত্রটা বদলে ফেলেছে? দেখুন, বাংলাদেশ গত 55 বছর ধরে কিছু সমস্যায়, রাজনৈতিক সমস্যায়, রাষ্ট্রনীতিক সমস্যায় হাবুডুবু খেয়েছে, এবং সেই সমস্যাগুলা সেই ঔপনিবেশিক আমল থেকেই চলছে, যেটাকে আমরা বলি 1792 কর্নওয়ালিস রেখে যাওয়া ব্যবস্থা, আমার যে দারোগা ব্যবস্থা, ভূমি ব্যবস্থা, ডিসি অফিস, ওসি অফিস, এগুলা যেভাবে চলছে। তো এই অভিজ্ঞতা থেকে বাংলাদেশ 24-এর অভ্যুত্থান করলো। 4টা লক্ষ্য ছিল এই অভ্যুত্থানের পরে, সমাজে 4টা প্রত্যাশা ফুটে উঠেছিল আমি বলবো মোটা দাগে। একটা হলো এক ব্যক্তি নির্ভর শাসন অবসান ঘটাতে হবে, জনগণের জবাবদিহিতা বাড়াতে হবে, প্রশাসনে যে প্রভুবিত্তের সম্পর্ক, জনগণকে চাকর হিসাবে দেখা, আমাদের প্রশাসনের যে প্রবণতা সেইটার অবসান ঘটানো, এবং প্রশাসনিক কাজে জনগণের জবাবদিহিতা বাড়ানো। মোটা দাগে এই 4টা লক্ষ্য ছিল। এই 4টা লক্ষ্যের উপর দাঁড়িয়েই কিন্তু জুলাই সনদটা হলো, যদিও এই 4 লক্ষ্যের খুব সামান্যই এই সনদে প্রতিফলিত হয়েছে, কিন্তু কিছু কিছু প্রতিফলিত হয়েছে এবং আমি একমত, আপনিও বললেন যে বিএনপির 31 দফা যে দিয়েছে সেখানেও এগুলার কিছুটা প্রতিফলন আছে। দেখুন, যেমন গুমের কথা আছে, বিচার ব্যবস্থার কথা বিএনপি তো আছে। আমি বলবো অত্যন্ত দূরদর্শী একটা দল। অভ্যুত্থানের আগেই তারা এই 31 দফা দিয়েছে, এবং বিএনপি পরে নির্বাচনকালে যে নির্বাচনী ইশতেহার দিয়েছে সেখানেও বলেছে জুলাই সনদ বাস্তবায়ন করব, প্রথম পাতাতেই এটা আছে, এবং আমাদের 31 দফা বাস্তবায়ন করব। অর্থাৎ 31 দফা প্লাস জুলাই সনদ, সেগুলোর বিষয়ে তাদের স্পষ্ট অঙ্গীকার রয়েছে। কিন্তু নির্বাচন হওয়ার পর, এবং বিএনপি নির্বাচনে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারও চালিয়েছে,
সবই এই পর্যন্ত ঠিক ছিল, কিন্তু অভ্যুত্থানের পরে যে গণভোট হলো, গণভোটের পরে নির্বাচন হলো, নির্বাচনের পর সংসদ গঠিত হলো, সেই সংসদে এসেই দেখা গেল বিএনপি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ নিল না। ওকে, তারা নিজেরা বলছে বারবার যে আমরা জুলাই সনদ বাস্তবায়ন করব, তাহলে তার একটা রোড ম্যাপ তো জানাতে হবে যে কিভাবে কখন বাস্তবায়ন করব, জনগণকে তো একটা স্বচ্ছ ধারণা দিতে হবে। সেইটা কিন্তু এখন পর্যন্ত পাওয়া যায়নি। এবং সবচেয়ে শঙ্কার ব্যাপার যেটা, বিগত সরকার, অন্তর্বর্তীকালীন সরকার যে 133টা অধ্যাদেশ তৈরি করলো, সেগুলো যখন সংসদে উঠল, সেই অধ্যাদেশগুলোর ভিতর যেগুলোতে সংস্কারমূলক কর্মকাণ্ডের ছাপ রয়েছে বা যেগুলো সংস্কারমূলক অধ্যাদেশ, তার 15টিকে অকার্যকর হতে দিল বিএনপি সরকার। বাকি 20টিও যেগুলোতে আংশিক সংস্কারের ব্যাপার ছিল, সেগুলো এমনভাবে সংশোধন করে নিল যাতে সংস্কারের অংশটা না থাকে। যেমন আপনি 31 দফার কথা বললেন, নির্বাচনী ইশতেহারের কথা বললেন, বিএনপি তো ন্যায্যতই বলেছে যে অধস্থন আদালতের উপর সুপ্রিম কোর্টের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় আমরা কিছু পদক্ষেপ নেব, আমরা দুদক সংস্কার করব, আমরা সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো পুনর্গঠন করব। বিএনপির 31 দফা এগুলো রয়েছে। তাহলে সেই অধ্যাদেশগুলো যেগুলায় অন্তর্বর্তীকালীন সরকারই সংস্কার করে দিয়েছে, দুদকের, মানবাধিকার কমিশনের, গুমের বিষয়ে, সুপ্রিম কোর্টের সচিবালয়ের গড়ার ব্যাপারে, সেগুলো বিএনপি কিন্তু অকার্যকর করে দিল। তাহলে জনগণের তো শঙ্কার বাস্তব কারণ ঘটেছে যে বিএনপি আসলে সংস্কার করতে চাচ্ছে না, যদিও বলছে যে আমরা জুলাই সনদ বাস্তবায়ন করব। তো জুলাই সনদ যদি বাস্তবায়নই করবে, 31 দফা যদি বাস্তবায়নই করবে, নিজেদের নির্বাচনী ইশতেহার তো তাকে অবশ্যই বাস্তবায়ন করতে হবে, তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের এই অধ্যাদেশগুলো সমস্যা কোথায় ছিল? সেগুলো তো কোনো সমস্যা থাকার কথা না। সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগের ক্ষেত্রে একটা স্বাধীন যে অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল কেন্দ্রিক একটা অধ্যাদেশ ছিল, এই অধ্যাদেশে তো কোনো সমস্যা থাকার কথা না। কারণ বিএনপি নির্বাচনে ইশতেহারে বলেছে যে মাজদার হোসেন রায়ের অনুযায়ী আমরা আলোকে এটা করব। একই কথা তাদের ইশতেহারে রয়েছে, কিন্তু একই বিষয় যে অধ্যাদেশে ছিল সেই অধ্যাদেশটা তারা বাস্তবায়ন করলো না। আরও শঙ্কার কারণ হলো যে 98টা অধ্যাদেশ তারা বাস্তবায়ন করলো, অনুমোদন করলো, তার ভিতর খারাপ দুটি ঘটনাও ঘটলো। যে স্থানীয় সরকারের নির্বাচিত প্রতিনিধিদের ইচ্ছামতো সরিয়ে দেয়া যাবে, অন্তর্বর্তীকালীন সরকারের এরকম একটা অধ্যাদেশ বিএনপি কিন্তু রাখলো, যেটা স্থানীয় সরকারের স্বাধীনতা তো পুরোই খর্ব করে। একজন জনগণের প্রতিনিধি, জনগণের ভোটে নির্বাচিত হয়েছে উপজেলা পরিষদের চেয়ারম্যান বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, তাকে এখানে আমলারা ইচ্ছা করে সরিয়ে দিবে, সেই অধ্যাদেশটা কিন্তু বিএনপি রাখলো। আরও ভয়ঙ্কর একটা ঘটনা ঘটেছে, যে ব্যাংক সংক্রান্ত যে রেজুলিউশন, যেটা আমাদের আওয়ামী লীগ আমলের সবচেয়ে অনাচার হয়েছে তো ব্যাংকিং সেক্টরে, ব্যাংকগুলোকে কয়েকজন ব্যক্তির হাতে তুলে দেওয়া হয়েছে এবং ওই ব্যক্তিরা খেলাপি ঋণ দিয়ে ব্যাংকিং সেক্টরকে শেষ করে দিয়েছে। দেখুন, আমি ব্যক্তিগতভাবে বলি, একটা ব্যাংকে আমার 1 লক্ষ টাকার, একজন লেখকের আর কত টাকা থাকবে, 1 লক্ষ টাকার একটা ডিপোজিট ছিল, সেইটা উদ্ধার করতে আমার 1 মাস গিয়েছে ম্যাচুরিটির পরে। এই অভ্যুত্থানের মাসেই, অগাস্টে এই ঘটনা ঘটেছে। তার মানে তখন আমি সেই ব্যাংকের 22 তলা একটা ভবন আছে ধানমন্ডিতে। তার মানে দেশের ব্যাংকিং সেক্টরকে এরকম অবস্থায় ফেলে গেছে। সেইটা সংশোধনের জন্য সরকার, অন্তর্বর্তীকালীন সরকার একটা ব্যবস্থা করলেন যে এই প্রায় দেউলিয়া ব্যাংকগুলোকে একটা ব্যাংকে সংঘবদ্ধ করা এবং এই পরিবারগুলোর হাত থেকে এই ব্যাংকগুলোকে উদ্ধার করা। নতুন সরকার, বিএনপি সরকার সেই অধ্যাদেশটা অনুমোদন করলো একটা সংশোধনী দিয়ে। সংশোধনীটা খুব ভয়ঙ্কর, যে পুরনো শেয়ার হোল্ডাররা চাইলে সেই ব্যাংকগুলো ফেরত পেতে পারবে। এর মানে হলো সেই ব্যাংকগুলো আবার পুরনো মালিকদের কাছে ফেরত দেওয়া হবে। তার মানে কি, সেই শেখ হাসিনার নেই, কিন্তু শেখ হাসিনার ব্যবস্থাটাই আর্থিক খাতে আমরা ফিরিয়ে আনছি। শেখ হাসিনা নেই, অন্তর্বর্তীকালীন সরকার নেই, কিন্তু স্থানীয় সরকারে আমরা সেই পুরনো স্বৈরতন্ত্রই ফিরে আনছি। এবং উপরন্ত সর্বশেষ জাতীয় সংসদে সরকারি দল, বিরোধী দল সম্মিলিতভাবে বলছে যে উপজেলা পরিষদে এমপিদের একটা কক্ষ রাখতে হবে।
তার মানে ওই পরিষদটাকে এমপিদের নিয়ন্ত্রণে ছেড়ে দেওয়া হবে, পরোক্ষভাবে তো তাই। তার মানে এমপিরা জাতীয় রাজনীতিও নিয়ন্ত্রণ করবেন, স্থানীয় রাজনীতিও নিয়ন্ত্রণ করবেন। এবং যদি অনুসন্ধান করা, এই এমপিরা, এবারের সংসদ তো ধনীদের একটা ক্লাব। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বেশি ধনীরা এবারের সংসদে এসেছেন। এবারের সংসদে কিন্তু কোনো কৃষক নেতা নেই, শ্রমিক নেতা নেই, কোনো মানে মধ্যবিত্তও প্রায় নেই। এটা তো কখনোই থাকতো না। এবার অত্যাধিক বেশি সেটা, আপনি নির্বাচনী হলফনামা অনুযায়ী রিপোর্টগুলো তো তাই হচ্ছে। তো এই ধনীরা এমপি হবেন, স্থানীয় সরকারও নিয়ন্ত্রণ করবেন, ব্যাংকগুলোও ফেরত পাবেন। তাহলে আমরা কোথায় এসে দাঁড়ালাম 2 বছর পরে? ব্যাপারটা কি এমন হয়ে যাচ্ছে যে শেখ হাসিনা বাদে আসলে আওয়ামী লীগ সরকারের সবকিছুই ফেরত আসছে? আসলে আমার মনে হয় পুরনো ব্যবস্থাটাই আসছে, কিন্তু মুশকিল হলো আমলাতন্ত্র তো একটা 24-এর অভ্যুত্থানে একটা চ্যালেঞ্জে পড়েছিল, কিন্তু সেইটা থেকে হয়তো শিক্ষা নিয়ে আমলাতন্ত্র রাজনৈতিক ব্যবস্থাকে মনে হয় আরও বেশি কুক্ষিগত করে ফেলছে। এবং আরও বেশি ভয়ের ব্যাপার হলো যে সংসদে গত 2 মাসের যদি পর্যবেক্ষণ করা হয় কার্যক্রম, মনে হচ্ছে সরকারি দল এবং বিরোধী দলের ভিতর একটা অলিখিত সমঝোতাও ঘটে গেছে নানা বিষয়ে। কেন বলছেন এরকম? কারণ দেখুন, যেগুলো বড় বিষয়, এই যে হামের কথা দেখুন, গত 24 ঘন্টায় 11 জন মারা গেছে, এ পর্যন্ত 240 জন শিশু মারা গেছে। এটা তো একটা হেলথ ইমার্জেন্সি। এই নিয়ে কিন্তু কোনো আলোচনা হলো না। মানে এরকম জরুরি বিষয়গুলো নিয়ে দেখুন, আজকেও একটা উৎপাদকরা বলেছে, আমাদের ইন্ডাস্ট্রিয়ালিস্টরা, যে জ্বালানির কারণে, জ্বালানির মূল্য বৃদ্ধির কারণে 20% উৎপাদন খরচ বেড়ে গেছে। অর্থনীতিতে তো একটা অশনি সংকেত দেখা যাচ্ছে। এটা বিএনপি সৃষ্ট আমি বলবো না, যুদ্ধের কারণে হয়েছে, কিন্তু এই নিয়ে কি সংসদে কোনো আলাপ হয়েছে? তাইলে হাম নিয়ে আলাপ হচ্ছে না, জ্বালানি সংকট নিয়ে আলাপ হচ্ছে কিছু না। কিছু আলাপ হয়েছে না, এগুলা যে বিরোধী দল আলাপ, সংসদকে তো আমরা একটা টকিং ক্লাব হিসেবে দেখতে চাই না। আলাপটা হতে হবে এমন যে নতুন একটা সমঝোতা হবে, একটা নীতি নির্ধারিত হবে। আচ্ছা, বুঝেছি। এই যে দেখুন, বাট গতকাল তো আমি দেখলাম সরকারি দল এবং বিরোধী দল মিলে একটা 10 সদস্যের কমিটি করলো জ্বালানি, কিন্তু সেটা হলো তার আগে জ্বালানির দাম বাড়ানোর পরে কমিটি হলো। তার মানে এই কমিটি কি নিয়ে আর কাজ করবে? সিদ্ধান্ত তো হয়ে গেছে। জ্বালানির দাম না বাড়িয়ে কি সরকারের হাতে কোনো পথ ছিল না? ওয়ার্ল্ড ওয়াইডে আমি দেখছি যে অন্যান্য দেশে না, কিন্তু এইসব বিষয় নিয়ে তো পার্লামেন্টে আলোচনা হতে হবে। দেখুন, সরকার কৃষি কার্ড দিয়েছে, সরকার ফ্যামিলি কার্ড দিয়েছে, খুবই প্রশংসা হচ্ছে, কিন্তু কৃষি খাতে এই সপ্তাহেই একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে, যেটা পুরো দেশের জন্য গুরুত্বপূর্ণ। ধানের দাম নির্ধারণ করেছে সরকার কেজি 36 টাকা করে। সরকার 5 লাখ টন ধান সংগ্রহ করবে। সরকার কিভাবে নির্ধারণ করলো? সরকার বলছে যে কেজি প্রতি 32 টাকা 96 পয়সা হলো 97 পয়সা উৎপাদন খরচ। গতবার নাকি গত বছর 32 টাকা 96 পয়সা উৎপাদন খরচ ছিল। অর্থাৎ সরকার বলছে যে 1 পয়সা মাত্র উৎপাদন খরচ বেড়েছে, ফলে ক্রয় মূল্য গতবারেরটাই থাকা উচিত। তাহলে এই কৃষকের জন্য যে এই ঘটনাটা ঘটলো, গত 1 বছরে দেশে কিন্তু ডাবল ডিজিট হারে মূল্যস্ফীতি ঘটছে। কৃষককেও তো সেই ডাবল ডিজিট মূল্যস্ফীতি ফেস করতে হচ্ছে, কিন্তু কৃষককে আমরা মূল্যটা, ধানের দাম দিচ্ছি গত বছরের হিসাবেই। বিরোধী দল কি এ নিয়ে কোনো কথা বলেছে? তার মানে যেগুলো জরুরি বিষয়, স্বাস্থ্য হোক, কৃষি হোক, শিক্ষাঙ্গন হোক, সেগুলো নিয়ে বিরোধী দল নিশ্চুপ। বিরোধী দল কথা বলছে বা সরকারি দল বিরোধী দলের সমালোচনা করছে ফটো কার্ড নিয়ে। সেই জন্য আমি বলছি, জুলাই সনদ নিয়েও তো কথা হচ্ছে প্রচুর। হ্যাঁ, কিন্তু বিরোধী দল কি সরকারি মানুষ একটা বিরোধী দলকে কিভাবে আশা করে যে তারা সরকারকে চাপ প্রয়োগ করে প্রয়োজনীয় সিদ্ধান্তটা বের করে নিয়ে আসবো, সরকারকে অজনপ্রিয় হতে দেব, আর আমি সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করে পরবর্তী নির্বাচনগুলোর জন্য প্রস্তুতি নেব, সেইটা তো মানুষ বিরোধী দলের কাছে আশা করেন। আলতাফ ভাই, আমি একটু হাইপোথেটিক্যালি জানতে চাচ্ছিলাম, মানে ধরেন এই যে বিরোধী দলটা, এইটা তো বিএনপির সাথে এতদিন ধরে গলায় গলায় রাজনীতি করেছিল, মানে 24-এর অভ্যুত্থানের আগ পর্যন্ত তো তাই ছিল। তারপর দুইজন দুই দিকে আর কি হাঁটলো। তো যেই দলটি এত বছর ধরে বিএনপির সাথে গলায় গলায় রাজনীতি করলো, তারা এখন এসে বিএনপির বিরোধিতা করবে, এইটা কি একটু বেশি প্রত্যাশাই হয়ে যাচ্ছে না? তারা তো বলছে, তারা তো সেরকম ইঙ্গিত দিচ্ছে। আপনি যে আমরা নির্বাচন করেছি পরস্পর প্রতিদ্বন্দ্বী আকারে, আপনি যেটা বললেন,
বিএনপি জোটের অংশই শুধু ছিল না জামাত ইসলামী, আমি বলবো জামাত ইসলামীর রাষ্ট্র ক্ষমতায় গিয়েছে না জন্মই মন্ত্রী হয়েছে, সে রাজনীতি করার অধিকারই ফিরে পেয়েছে জিয়াউর রহমানের কল্যাণে, এটা মানতেই হবে। জিয়াউর রহমান সংবিধানে যে সংশোধনীগুলো এনেছিলেন তার মাধ্যমে এদেশে ধর্মীয় দলগুলো রাজনীতি করার সুযোগ পেয়েছিল। আওয়ামী লীগ এর ফলে রাজনীতিতে ফিরতে পেরেছে। আওয়ামী লীগও এবং অন্যান্য সব দলে একদলীয় ব্যবস্থা থেকে বহুদলীয় ব্যবস্থায় এসেছে তো জিয়াউর রহমানের কারণে। কিন্তু ধর্মীয় দলগুলো ধর্মকে রাজনীতিতে ব্যবহার করে রাজনীতি করার সুযোগ বিশেষভাবে পেয়েছে কিন্তু বিএনপির কল্যাণে এই দলগুলো। তো সেই কারণে এবং দীর্ঘ 15 বছর তারা প্রায় একজোটেই ছিল, ফলে একটা নৈকট্য, রাজনীতিক নৈকট্য তো আছেই। এবং আরেকটা আমি বলবো, একটা নৈকট্য এখন পরোক্ষে হলেও স্পষ্ট বলা যায়, সেটা হলো যে আওয়ামী লীগ সহ অন্য দলগুলোকে রাজনীতিতে আসতে দেব না, এই বিষয়ে সম্ভবত সরকারি দল এবং বিরোধী দলের ভিতরেও একটা সমঝোতা আছে। আমি কিছুটা দ্বিমত পোষণ করছি এই কারণেই, আপনি খেয়াল করলে দেখবেন যে ছাত্রদল ছাত্র শিবির দুইজনই এখন ছাত্রলীগ ফিরলে কি হতে পারে এ নিয়ে এক ধরনের জুজুর ভয় দেখাচ্ছে। আবার আমরাই বলছিলাম ওই যে ব্যাংকের আইন সংশোধন করে পুরনো শেয়ার হোল্ডারদের ফিরিয়ে আনার একটা চেষ্টা চলছে। আপনি কি আসলে বিশ্বাস করেন যে এই ব্যাপারেও দুই দল একমত হতে পেরেছে? দেখুন, আওয়ামী লীগ যখন ছিল ক্ষমতায়, আওয়ামী লীগ সবসময় একটা জুজুর ভয় দেখাতো, জামাত শিবির সকল ভিন্ন মতাবলম্বীকে তারা এই বলে একটা ট্যাগ দিয়ে দিত এবং সর্বশেষ আওয়ামী লীগ জামাত ইসলামকে নিষিদ্ধও করেছে। এই যে জুজুর ভয়টা এখনকার সরকারি দল এবং বিরোধী দল, আজকে দেখলাম সব বিরোধী দল এবং সরকারও মাঝে মাঝে বলে আওয়ামী লীগ ফিরে আসছে, বা স্বৈরাচারের দোসর কথাটা খুব ভিন্ন মতাবলম্বীদের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এবং জয় বাংলা বা 7ই মার্চের ভাষণের কারণে অনেকে কারাগারে আছে, কিন্তু যদিও এগুলা নিষিদ্ধ বিষয় বলে বলা হয়, আমরা অন্তত জানি না। হ্যাঁ, কিন্তু এগুলা কারণে তো কারাগারে, নারীরাও কারাগারে আছে। ফলে এই আমাদের শাসকদের শাসনের একটা হাতিয়ার হলো এই ধরনের জুজুর ভয় দেখানো। আওয়ামী লীগও এটা করেছে, যে কোনো শিক্ষাঙ্গনগুলায় অনেক ছাত্র, ভিন্ন মতাবলম্বী ছাত্রকে শিবির বলে বহিষ্কার করা, নির্যাতন করা, এগুলো আওয়ামী লীগ আমলে হয়েছে। বা ভিন্ন মতাবলম্বীদের জামাতের দোসর, হেফাজতের সমর্থক ইত্যাদি বলে কিন্তু নির্যাতন করা হয়েছে। এখনও আবার অন্যটা আওয়ামী লীগকে দোসর বলা হচ্ছে। আসলে প্রয়োজন ছিল কি আমাদের অভ্যুত্থানের পরে একটা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের ব্যবস্থা করা। আমরা তো একটা প্রতিশোধের চক্রে থাকতে পারি না। মানে আওয়ামী লীগ 71কে বিক্রি করে রাজনীতি করার চেষ্টা করেছে। 71-এ যারা ফৌজদারি অপরাধ করেছে, ধরা যাক জামাতে ইসলামী বা নেজামে ইসলামী সহ বিভিন্ন সংগঠন, তারা তো সবাই নিশ্চয়ই করেনি। যারা করেছে তাদের বিচার হওয়া প্রয়োজন ছিল, তারপর একটা রিকনসিলিয়েশনের প্রয়োজন ছিল, সেটা কিন্তু হয়নি। 24-এও দেখুন, 24-এ সমস্ত লাখ লাখ আওয়ামী লীগ সমর্থক তো নিশ্চয়ই ফৌজদারি অপরাধের সাথে যুক্ত। যারা যুক্ত, যারা আর্থিক লুণ্ঠনে যুক্ত, ফৌজদারি মানে হত্যা, গুম, জুলুমে যুক্ত, তাদের বিচার হওয়া প্রয়োজন ছিল, বিচার প্রক্রিয়া শুরুও হয়েছিল। কিন্তু বাকিরা কিভাবে সমাজে আবার ফিরে আসবে, সমাজে কিভাবে একটা শান্তি প্রতিষ্ঠিত হবে, তার জন্য কিন্তু একটা শান্তিপূর্ণ সহাবস্থানের উদ্যোগ নেওয়া উচিত ছিল। আপনার মনে আছে কিনা, যখন অন্তর্বর্তীকালীন সরকার হয় প্রথম মাসে, তখনকার আইন ও বিচারমন্ত্রী আসিফ নজরুল বলেছিলেন যে আমরা এরকম একটা উদ্যোগ নেব, এটা কিন্তু আমাদের দেশে প্রয়োজন। সেই সরকার নেয়নি, এই সরকারও বলেছে কিন্তু নেবে, কিন্তু নেওয়া হয়নি। ফলে আমরা একটা প্রতিশোধের চক্রে পড়ে থাকছি। আমরা একটা প্রতিশোধ খেলায় পড়ে আছে জনগণ। এটা গত 55 বছর বিভিন্ন সরকার বিভিন্নভাবে এই ঘটনাটা ঘটিয়েছে। প্রতিশোধের একটা ব্যবস্থা, প্রতিশোধের একটা সংস্কৃতি জারি রেখেছে। আমাদের সামাজিক সংহতি দুর্বল হওয়ার ক্ষেত্রে, সমাজটা যে বিভক্ত হয়ে থাকে, আমাদের সোশ্যাল ক্যাপিটালের ইরোশন হয়, অবক্ষয় হয় এতে। ফলে আমাদের একটা মানে আমি বলবো আবারও যে এই সরকারের অন্তত উদ্যোগ নেওয়া উচিত যে যারা গত আওয়ামী লীগ সরকারের আমলে অন্যায় করেছে সেটার বিচার হবে, কিন্তু জয় বাংলা বললেই কারাগারে নেওয়া, 7ই মার্চের ভাষণ বাজালেই কারাগারে নেওয়া, এই সংস্কৃতি থেকে সমাজকে মুক্তি দেওয়া উচিত। পরিষ্কার। আচ্ছা আলতাফ ভাই, গুম নিয়ে বিএনপি সরকারের আসলে কি কোনো সমস্যা হবার কথা? মানে
আমি দেখলাম যে গেল 17 বছরে যেহেতু বিএনপি ওপেনলি রাজনীতিটা করেছে, তাদেরই সবচেয়ে বেশি মানুষ গুমের এই সময় গুমের শিকার হয়েছে। ইলিয়াস সাহেবের মতন নেতা গুমের শিকার হয়েছেন, সালাউদ্দিন সাহেবও তো গুমের শিকারই বলা যায় তাকে। তাদের গুম নিয়ে আসলে আপত্তিটা কেন হচ্ছে এখন? এইটাই তো বিস্ময়কর। দেখুন, বিগত সরকার, বিগত 15 বছর আওয়ামী লীগ আমলে মানে আমি বলবো যে গুমের শিকার, নির্যাতনের শিকার সবচেয়ে বেশি BNP। ছাত্রদল, যুবদল, এই ধরনের সংগঠনগুলোর কর্মীরাই তো বেশি। কিন্তু আজকে যখন গুম সংক্রান্ত অধ্যাদেশটা বিএনপি অনুমোদন করলো না, এটা বিএনপির কর্মীরা কিভাবে মেনে নিল? এটা তো বিস্ময়কর। যেই শত শত বিএনপির পরিবার রয়েছে, যারা পরিবারের একজনকে হারিয়েছে এবং উনি মারা গেছে না জীবিত আজও জানে না, তাদের জন্য তো এটা অত্যন্ত পেইনফুল একটা ব্যাপার হয়েছে। এইটা দিয়ে বিএনপি কি অর্জন করতে চাইছে? মানবাধিকার কমিশনের একটা প্রস্তাব ছিল অধ্যাদেশে যে কোনো বাহিনীর সদস্যদের বিরুদ্ধে যদি গুমের বিশ্বাসযোগ্য অভিযোগ ওঠে, সেটা স্বাধীনভাবে তদন্ত হতে হবে, তদন্ত করতে পারবে মানবাধিকার কমিশন। সেই কারণেই কিন্তু মানবাধিকার কমিশন অধ্যাদেশও কার্যকর করা হলো না। কিন্তু এইটা তো ইলিয়াস আলীর পরিবার এটা কিভাবে নিবে? উনি যেভাবে গুম হলেন আজও তো জানা গেল না। তাইলে আগামী দিনের ইলিয়াস আলীদের বাঁচাবো কিভাবে আমরা? বিএনপি তো চিরদিন নিশ্চয়ই ক্ষমতায় থাকবে না, বা কোনো দলই চিরদিন ক্ষমতা থাকবে না। তাইলে রাজনীতি কর্মীদের নিরাপত্তার জায়গা কোথায়? সমাজে ভিন্ন মতাবলম্বী লেখক, সাংবাদিকদের নিরাপত্তার জায়গা কোথায়? তো বিএনপি তো শুধু, আমি বলবো এটা বিএনপির জন্য না, এটা দেশের জন্য একটা আত্মঘাতী অবস্থান নিল। ফলে এটা পুরো রাজনীতির জন্য একটা অশনি সংকেত। তার মানে যেই কারণে যাদের দ্বারা গুম হয়েছিল রাজনৈতিক কর্মীরা, সাংবাদিকরা, লেখকরা, সেই সংস্কৃতি কিন্তু বা সেই ব্যবস্থা, সেই আইনি কাঠামো কিন্তু রয়ে গেল। আগামী 5 বছর বা 10 বছর পরে যদি বিএনপি আবার ক্ষমতায় যায়, অন্য দল যদি ক্ষমতায় আসে, তারা তো একই কাঠামোতে বিএনপি কর্মীদের আবারও গুমের শিকার করতে পারবে। কিন্তু বিএনপির পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে আমরা নিজেদের মতন করে এই বিষয়গুলি বাস্তবায়ন করব। তাদের এই আশ্বাসে কি ভরসা রাখতে পারছে না? অবশ্যই এখনো আমি বলবো ভরসা রাখতে হবে। দলটি মাত্র ক্ষমতায় এসেছে 2 মাস হলো, কিন্তু যেটা এখনই প্রয়োজন সেটা হলো এই বিষয়ে একটা রোড ম্যাপ জানানো। বিএনপি যে আমরা এইভাবে ভাবছি, আমরা এইভাবে করব, আমরা এতদিনের ভিতর করব, সেই বিষয়ে জনগণকে আশ্বস্ত করা দরকার। না হলে মানে আমি বলবো রাজনীতিতে অস্থিরতা বাড়বে। আমাদের অর্থনীতির খুব দুরবস্থা। ফলে আমাদের অর্থনীতি পুনর্গঠনের জন্য একটা রাজনৈতিক স্বস্তি, শান্তি, স্থিতিশীলতা খুবই প্রয়োজন। পরিষ্কার। এই সরকারকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? মানে আমি এই সরকার আসবার পরে একটি ভালো দিক আমার নিজের জন্য মনে হয়েছিল, সেটা হচ্ছে আগে যিনি প্রধানমন্ত্রী ছিলেন ওনার কারণে আমি প্রায় রাস্তাঘাটে জ্যামে আটকে থাকতাম, বিশেষ করে সোমবার আর মঙ্গলবার, একদিন একনেক হতো আর একদিন সচিবালয় ছিল। এইবার আমাকে খুব সারপ্রাইজিংলি গেল, এই সরকার তো 2 মাসের উপর ক্ষমতা, একদিনও এটি করতে হয়নি। প্রধানমন্ত্রীকে বিভিন্ন জায়গাতে দেখা যাচ্ছে তিনি গাড়ি দিয়ে যাচ্ছেন, মানুষজন হাই হ্যালো দিচ্ছে। আবার কিছু কিছু যেমন ফ্যামিলি কার্ড চালু করলো, কৃষক কার্ড চালু করলো। তো সরকারের এমন সব অ্যাপ্রোচ কি আপনার কাছে মনে হয় যে পরিবর্তন করতে চাওয়ার আকাঙ্ক্ষা, নাকি পপুলারিস্ট একটি চেষ্টা? না, কিছু কিছু বিষয়ে সরকার মানে প্রধানমন্ত্রী তো ভালো উদ্যোগ নিয়েছে। মনে হচ্ছে প্রধানমন্ত্রীর একটা শুভ ইচ্ছা কাজ করছে যে বাংলাদেশের সামাজিক জীবনে একটা পরিবর্তন আনা প্রয়োজন। কিন্তু মুশকিল হলো বাংলাদেশের সমস্যাগুলো খুব মৌলিক ধাঁচের। যেমন মনে করুন প্রধানমন্ত্রী কৃষি কার্ড চালু করেছেন বা ফ্যামিলি কার্ড চালু করেছেন, যে একটা পরিবারের কাছে 2,500 টাকা যাবে। কিন্তু এটা একটা ভালো উদ্যোগ, এটা অবশ্যই চলতে পারে বা চলা উচিত। কিন্তু বাংলাদেশের সংকটটা আরও অনেক গভীর। এখানে 28% লোক দরিদ্র, এটা প্রায় 3-4 কোটি মানুষ। দারিদ্র মানে তাদের 200 টাকারও কম আয়। তাহলে তার মানে শুধু 2,500 টাকা এখানে সমাধান নয়, আরও বেশি কিছু প্রয়োজন। মানে আমাদের উৎপাদন সম্পর্কের, উৎপাদন ব্যবস্থার আরও অনেক বেশি মৌলিক সংস্কার প্রয়োজন। আমাদের সরকার কৃষকদের কৃষি কার্ডের ব্যবস্থা করেছে, একটা ভালো উদ্যোগ, কিন্তু এটা কি হবে এটা দেখতে হবে। এটার ফলাফলের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। কিন্তু কৃষি খাতে অনেক মৌলিক সংস্কার প্রয়োজন। কৃষকরা শুধু ফসলের ন্যায্য দাম পায় না, শুধু এইটাই সমস্যা নয়, কৃষি উপকরণের পুরো বাজারটা মাফিয়া নিয়ন্ত্রিত। ফলে একদিকে কৃষি উপকরণ কিনতে যেয়ে ঠকে কৃষকরা, আবার পরবর্তীতে ঠকে
ফসল বিক্রি করতে যাই। যেমন শ্রমিকদের বাংলাদেশের তো সবচেয়ে বড় খাত হলো শ্রমজীবীদের খাত। দেখুন গত 3 বছর ডাবল ডিজিট হারে মূল্যস্ফীতি হচ্ছে, কিন্তু শ্রমিকদের বেতন বাড়ছে কত 5% হারে। তার মানে প্রতি বছর তার প্রকৃত আয় কমে যাচ্ছে। মিডল ক্লাসের একই হ্যাঁ, অবস্থা। 5 ভাগ বেতন বাড়ে, 10 ভাগ মূল্যস্ফীতি, তার মানে তার প্রকৃত আয় কমতে কমতে অন্য জায়গায় চলে যাচ্ছে। তার মানে এই শ্রমিকদের জন্য আপনি কোনো একটা কার্ডই যথেষ্ট নয়, বা সামান্য কোনো সংস্কারই যথেষ্ট নয়। আমাদের উৎপাদন ব্যবস্থার প্রত্যেকটি সেক্টরে, প্রশাসনে, রাজনীতিতে অনেক বেশি মৌলিক সংস্কার প্রয়োজন। আসলে 24-এর অভ্যুত্থানে সেই এজেন্ডাগুলো এসেছিল। এখন প্রধানমন্ত্রী এবং ওনার টিমকে ওই মৌলিক সংস্কারের দিকে আমি বলবো মনোযোগ দিতে হবে। আমি সম্ভবত বিআইডিএসির একটি গবেষণা দেখছিলাম, কেএস মুর্শিদ স্যার থাকার সময় করেছিল, যে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় সরকার যেই খরচগুলি করে তাতে দারিদ্র্য সীমার উপরে খুব বেশি মানুষ উঠে আসতে পারে না। তো সেরকম একটি জায়গায় দাঁড়িয়ে আপনি যে মৌলিক সংস্কারের কথা বলছিলেন তার জন্য যথেষ্ট গবেষণার দরকার হবে। এই গবেষণাটা কি তারা মানে মনে হচ্ছে যে বিএনপি করছে বা করতে চাচ্ছে, বা তারা বিএনপি এখন পর্যন্ত এমন কোনো প্রবণতা দেখায়নি নতুন সরকার। আমি বলছি সরকারকে পর্যবেক্ষণের আরো সময় আছে, কিন্তু এখন পর্যন্ত উৎপাদন বাড়ানোর কোনো চেষ্টা দেখেছেন তাদের মধ্যে? না, আমি বলছি মৌলিক বিষয় যে আমি সমাজের বিভিন্ন জনগোষ্ঠীর জীবনে মৌলিক পরিবর্তন নিয়ে আসব, সেরকম কোনো সংস্কারমূলক পদক্ষেপ এখনো নেয়নি। বরং সংস্কারমূলক যে অধ্যাদেশগুলো ছিল সেগুলো অকার্যকর হয়ে গেল আর কি। আমি কী ধরনের মৌলিক সংস্কার আমি আর একটু ব্যাখ্যা করতে চাই। ধরুন বাংলাদেশের চা খাত, চা শ্রমিকদের বেতন দৈনিক 180 টাকা। তার মানে সরকার যখন দারিদ্র নির্মূলের কথা বলছে, মজুরিগতভাবে সেই শ্রমিক দরিদ্র থেকে যাচ্ছে। এখন এই চা শ্রমিককে সরকার যদি একটা সোশ্যাল সেফটি নেটের অধীনে ফ্যামিলি কার্ড দিয়ে 2,500 টাকা দেয়ও, সে কিন্তু ওই দারিদ্র সীমার উত্তরণ ঘটাতে পারবে না। তার মানে মজুরি কাঠামোতেই আমাদের একটা মৌলিক পরিবর্তন ঘটাতে হবে। সেরকম কৃষি খাতে, অন্য খাতে একই ধরনের পরিবর্তন ঘটাতে হবে। আমাদের চিকিৎসায় সরকার নিশ্চয়ই স্বাস্থ্য খাতেও কিছু পরিবর্তন ঘটাবে। আপনি দেখুন এই যে হাম হচ্ছে চারিদিকে, হামে চিকিৎসা করতে যে মধ্যবিত্তও কুলিয়ে উঠতে পারছে না, এত ব্যয়বহুল। তার মানে দরিদ্র পরিবারগুলোর কি অবস্থা? তার মানে এই চিকিৎসা ব্যবস্থায় আমাদের অনেক মৌলিক পরিবর্তন ঘটাতে হবে। একটা জায়গায় এসে আপনি লিখেছেন, বরং আমরা জুলাই হারিয়ে যাওয়ার স্পষ্ট আলামত দেখলাম। মানে আপনি বলছিলেন যে সরকার বিরোধী দল এক ধরনের সমঝোতার ভিত্তিতে দেশ আগানোর চেষ্টা করবে, সেটা না হয়ে জুলাই হারিয়ে যাওয়ার স্পষ্ট আলামত আপনি দেখছেন। এবং আপনি বলছেন কোট আনকোট, মনে হলো জোর করেই যেন বিএনপি জুলাইয়ের এজেন্সি এমন সব শক্তির হাতে তুলে দিতে চাইছে যারা আসলে ঐতিহাসিকভাবে কলোনিয়াল স্থিতিশীলতার পক্ষের শক্তি। বিএনপি এই সরকার গঠন হওয়ার পর 2.5 মাস বা প্রায় 3 মাসের দিকে যাচ্ছে, কোন দিকে বেশি ফোকাস করেছে বলে মনে হচ্ছে? নাকি আগের সমস্যাগুলি নিয়েই তারা একদম ভেবাচাকা খেয়ে অবস্থায়, মানে গভীর মহাসমুদ্রে পড়ে আছে? বিএনপি নিজের দলীয় প্রভাব দিয়ে প্রশাসনকে নিয়ন্ত্রণের চেষ্টাটাই বেশি করছে। প্রশাসনের সকল স্তরে আমার মানুষ রাখতে হবে, নির্ভরশীল, আমি যার উপর নির্ভর করতে পারি রাজনৈতিকভাবে সেরকম মানুষকে বসাতে হবে। এরকম মানে কি যোগ্য লোকের কথা ভাবা হচ্ছে বলে মনে হচ্ছে না। এখন প্রশ্ন হলো, দেখুন আমি একটা উদাহরণ দিতে পারি যে বাংলাদেশ ব্যাংকে যেভাবে পরিবর্তন ঘটানো হলো, বা মেট্রো রেল কর্তৃপক্ষের প্রধান পদটা যেভাবে পরিবর্তন ঘটানো হলো, এগুলো হয়তো জরুরি ছিল না। এবং আমি যেটা সবচেয়ে জোর দিব, দেখুন শেখ হাসিনার আমলে রাজনীতিক আন্দোলন, একটা নির্বাচনের জন্য, সুষ্ঠু নির্বাচনের জন্য সবচেয়ে বেশি সক্রিয় দল তো বিএনপি ছিল। বিএনপির কর্মীরাই সবচেয়ে বেশি জেল জুলুমের শিকার হয়েছে, এটাই কিন্তু বাস্তবতা। অন্য দলও ছিল, কিন্তু তারাই এককভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। ফলে জুলাই অভ্যুত্থানের পরে যে নির্বাচন হলো, এই নির্বাচনকে তো শুধু একটা রেজিম চেঞ্জের নির্বাচন গণ্য করা যায় না। এটা 15 বছরের নানা শ্রেণী পেশার মানুষের নানা দাবি দেওয়া চাওয়ার ফলশ্রুতি এই নির্বাচন। ফলে এইখানে বিএনপির একটা দায় আছে সংস্কারমূলক পরিবর্তনের, মৌলিক পরিবর্তনের। সেই দায়িত্ব 71-এর সরকারের ছিল, 90-এর সরকারের ছিল, কেউই করেনি। হ্যাঁ, কেউ করেনি, কিন্তু বিএনপিকে আমরা ওই তালিকায় তো দেখতে চাই না, না করার তালিকায়। কিন্তু বিএনপি যেটা করছে, ওই গত 2 মাসে সেদিকে মনোযোগ না দেওয়ায় অভ্যুত্থানে তার অংশগ্রহণের, তার হিস্সা, তার গৌরব
সে বিরোধী দলের হাতে তুলে দিচ্ছে। যেই বিরোধী দলের অনেক কর্মী বিএনপির ভাষায় গুপ্ত ছিল আওয়ামী লীগের মধ্যে। আমি এই জন্য বলবো বিএনপি গত 2 মাসে অন্তত সংসদে জুলাই সনদ নিয়ে যে অবস্থান নিয়েছে সেইটা বিএনপির জন্য আত্মঘাতী হয়েছে দীর্ঘমেয়াদে। মানে বিএনপি কর্মীদের গৌরব কেড়ে নিয়ে সেইটা এমন দলের হাতে তুলে দেওয়া হচ্ছে যেই দলের কর্মীরা ছাত্রলীগে গুপ্ত অবস্থায় ছিল। তো ওই ছাত্রলীগে যারা গুপ্ত অবস্থায় ছিল তাদের রাজনীতিটাকে আপনি এখন কিভাবে মূল্যায়ন করছেন? না, আমি তো বলবো যে তাদের জনগণের কাছে জবাবদিহিতার প্রয়োজন আছে। দেখুন, রাজনীতি তো ওয়ান ডে ম্যাচ নয়, T20 ম্যাচ নয়, এটা দীর্ঘ একটা 5 দিনের ম্যাচও নয়, আরও বেশি দিনের ম্যাচ। এখানে কখনো না কখনো জবাবদিহিতার প্রসঙ্গ আসবেই। জামাত 1971 সালে যেই ভূমিকা পালন করেছে তার জন্য এখনও তাকে জবাবদিহি করতে হয়। আওয়ামী লীগ 15 বছরে যেই ভূমিকা রেখেছে বহুকাল তাকে এটার জন্য জবাবদিহি করতে হবে। এই ভূমিকার থেকে রেহাই পাওয়া যাবে না। জেনারেল এরশাদ যেই ভূমিকা রেখেছিলেন, ছাত্রদের উপর যেসব দমন অভিযান চালিয়েছিলেন, ইতিহাসে তার কোনো ক্ষমা নেই এটার জন্য। সেরকম আমি বলবো যারা গুপ্ত ছিলেন, কেন গুপ্ত ছিলেন, গুপ্ত থেকে কি অর্জন করেছেন দেশের জন্য, অন্যরা তো গুপ্ত না থেকেও গণতন্ত্রের সংগ্রাম করেছে। ফলে এই গুপ্ত থাকার একটা ব্যাখ্যা তাদের দিতে হবে। পরিষ্কার। তারা তো অবশ্য বলেন যে গুপ্ত থেকে তারা সরকার বদলে দিয়েছেন। না, এটা তো বললে হবে না, কারণ জুলাই অভ্যুত্থান যেদিন থেকে শুরু হয়েছে সেখানে শিক্ষাঙ্গনের চেয়েও বড় ভূমিকা ছিল, মানে অন্তত ঢাকা বিশ্ববিদ্যালয় বা পাবলিক ইউনিভার্সিটিগুলোর চেয়েও বড় ভূমিকা ছিল বেসরকারি বিশ্ববিদ্যালয়ে, শ্রমিক অঙ্গনের, যাত্রাবাড়ির, শ্রমজীবী মানুষ মারা গেছে। হ্যাঁ, তারা গুপ্ত ছিল না। ফলে গুপ্তরা 24-এর অভ্যুত্থানের গৌরবের বড় ভাগিদার, এইটা তথ্য বলে না আর কি, তথ্য উপাত্ত বলে না। আমি দেখলাম কিছুদিন আগে আপনি কার্ল মার্কসের একটা অংশ কোট করছিলেন, হিস্ট্রি রিপিটস ইটসেলফ, ফার্স্ট অ্যাজ ট্র্যাজেডি, সেকেন্ড অ্যাজ ফার্স। বাংলাদেশ এখন ওই ইতিহাসের কোন পর্যায়ে আছে? বাংলাদেশে এই চক্রে আছে। আমি এটা লিখেছিলাম কেন সেটা আমি বলতে চাই। অন্তর্বর্তীকালীন সরকারের আমলের সবচেয়ে বড় ঘটনা ছিল ধারাবাহিক মব, সহিংসতা, যখন তখন কোথাও চড়াও হওয়া, কারো বাড়ি হাতে হামলা করা, আগুন লাগিয়ে দেওয়া, পত্রিকা অফিস পুড়িয়ে দেওয়া। যারা এগুলা করেছিল তারাও এখন মবের শিকার হচ্ছে। অর্থাৎ এই ধরনের ঘটনা থেকে যে রেহাই পাওয়া যায় না, কেউ যখন কোনো একটা ট্র্যাজেডি ঘটায় তার উপরও যে একটা ট্র্যাজেডি ফিরে আসতে পারে, সেটাই আমি বলেছি। পরিষ্কার। অন্তর্বর্তীকালীন সরকার আমলে অনেকগুলো গোষ্ঠী সংখ্যালঘুদের বিরুদ্ধে, আদিবাসীদের বিরুদ্ধে, নারীদের বিরুদ্ধে ব্যাপক ট্রল করেছিল, অন্যায় করেছে। সেই অন্যায়গুলো তাদের উপর ফিরে আসতে পারে এবং আসছেও, সেই জন্যই আমি ওটা লিখেছিলাম। পরিষ্কার। সেন্ট্রাল ব্যাংকের কথা কিছুক্ষণ আগে বলছিলেন, তা আজকেই দেখছিলাম যে সেন্ট্রাল ব্যাংক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে, আপনারও হয়তো চোখে পড়েছে, যে 1 কোটি টাকা দিয়েছিল গণভোটে হ্যাঁর পক্ষে প্রচারণা চালানোর জন্য, এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সভাপতি রিফাত রশিদ, যিনি বর্তমানে এনসিপিতে রয়েছেন, তিনি এটি স্বীকার করেছেন। এবং মূলত বিষয়টি জানাজানি হলো তাদের সাবেক মুখপাত্র সিনথিয়া জাহিন আয়েশার একটি কথাকে কেন্দ্র করে। শুরুতে তারা 12 কোটি টাকা বলেছিলেন, চেয়েছিলেন, 5 কোটির পাওয়ার কথা ছিল। নতুন একটা ইনফ্যাক্ট ফাউন্ডেশন তাদেরকে গঠন করতে হয়েছিল, স্যাট ফাউন্ডেশন। ওই স্যাট ফাউন্ডেশনের মাধ্যমে টাকাটি এসেছে। সেন্ট্রাল ব্যাংক থেকে টাকা বের করা ইজ ভেরি ডিফিকাল্ট। তো সেখানে কিভাবে এই টাকা পেল, এই ঘটনাটিকে আপনি কিভাবে দেখছেন? সেন্ট্রাল ব্যাংক থেকে, কেন্দ্রীয় ব্যাংক থেকে 100 টাকার একটা ছেঁড়া নোট বদলিয়ে আনাও অনেক কঠিন। সেখান থেকে, সেরকম একটা জায়গা থেকে এনসিপি সংশ্লিষ্ট নেতারা 1 কোটি টাকা বের করে ফেলেছেন বৈধভাবে। আমি বলবো আমাদের রাজনৈতিক ইতিহাসে এটা একটা বিস্ময়কর ঘটনা। আমাদের রাজনীতিতে অনেক রাজনীতিবিদের বিরুদ্ধে নানা অভিযোগ আছে, দুর্নীতি, কিন্তু সম্ভবত সবচেয়ে খারাপ রাজনীতিবিদেরও কল্পনাকে হারিয়ে দিবে এই ঘটনা, যে একটা দল তার রাজনৈতিক কাজের জন্য বৈধভাবে কেন্দ্রীয় ব্যাংক থেকে 1 কোটি টাকা বের করে নিয়ে আসতে পেরেছে। আমার প্রশ্ন হলো কেন্দ্রীয় ব্যাংকের কাছেও এবং ওই সময়ের সরকারের কাছেও, এবং আমি সবসময় গত কয়েক মাস ধরে দাবি করছি যে অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকাণ্ডের উপর একটা শ্বেতপত্র থাকা উচিত, কি করেছে তারা। আজকের এই ঘটনায়ও সেই দাবি আমি আবার তুলতে চাই, যে কেন্দ্রীয় ব্যাংক নিশ্চয়ই
সেই সময়কার সরকারের নির্দেশেই এটা করেছে। কেন্দ্রীয় ব্যাংকের কাছে এই আবেদন গেল আর কেন্দ্রীয় ব্যাংক সেটা পাশ করে দিয়েছে এমনটা তো নয়। তো এই সরকার এবং কেন্দ্রীয় ব্যাংক একটা দলকে তার রাজনৈতিক প্রচারণার জন্যে, কোনো বিশেষ ধরনের প্রচারণার জন্য যদি 1 কোটি টাকা দিয়ে থাকে, তাহলে অন্য দলকে দেয়নি কেন? বিএনপিও তো হ্যাঁ ভোটের পক্ষে প্রচার চালিয়েছে, তাহলে বিএনপির তো 10 কোটি টাকা পাওয়া উচিত কেন্দ্রীয় ব্যাংক থেকে। অন্য অন্য প্রচুর দল গণভোটে হ্যাঁর পক্ষে অবস্থান নিয়েছে। আমি নিজে দেখেছি ওই সব দলের কর্মীরা গ্রামে গঞ্জে হ্যাঁ ভোটের পক্ষে প্রচার চালাচ্ছে। জামাতে ইসলামও হ্যাঁ ভোটের পক্ষে প্রচার চালিয়েছে। জামাতেরও তো তাহলে 10 কোটি টাকা পাওয়া উচিত কেন্দ্রীয় ব্যাংক থেকে। এইটা একটা আমি বলবো গুরুতর বিষয়। এইটা এই সরকারের উচিত তদন্ত করা, কারা এই টাকা দিয়েছে, কি যুক্তিতে দিয়েছে এবং অন্যদের কেন দেয়নি। এবং এনসিপিও যদি একটা দায়িত্বশীল রাজনৈতিক দল হয়ে ভবিষ্যতে এগোতে চায়, তাদেরও বিস্তারিত জানানো উচিত যে তাদের দলের কারা এই ঘটনায় যুক্ত ছিল। বৈধভাবে এই টাকা বের হয়েছে কি হয়নি তার চেয়ে গুরুতর হলো এরকম একটা ঘটনা কিভাবে ঘটতে পারলো। দেখুন, আমার তো মনে হচ্ছে এই টাকা আমারও, আমি তো আয়কর দিই, আপনিও হয়তো দেন, তাইলে আমি এই টাকা এইভাবে খরচ হোক এটা তো আমি কল্পনা করতে পারি না। আমাদের দেশে দেখুন, একজন কৃষককে 10,000 টাকা ঋণ নিয়ে অনেক সময় থানায় যেতে হয় সময় মতো পরিশোধ করতে না পারার কারণে। এরকম ঘটনা আমাদের দেশে ঘটেছে। সরকার, বর্তমান সরকারও বোধহয় কৃষি ঋণ 10,000 টাকা পর্যন্ত যাদের মৌকুব করে দিয়েছে, সেটা বড় একটা আনন্দের ব্যাপার হয়েছে। সেরকম একটা দেশে যেখানে উৎপাদকদের 10,000 টাকা দিতে যেয়ে আমরা এটা ঘোষণা আকারে দেই, সেখানে একটা ব্যাংক থেকে একটা রাজনৈতিক দল 1 কোটি টাকা পেয়ে গেছে তার নির্বাচনী কাজের জন্যে। এটা তো এক ধরনের নির্বাচনী কাজে সে হার পক্ষে প্রচার চালাবে। এবং এতে আরেকটা ফাউন্ডেশনের মাধ্যমে আর কি না, কিন্তু সেটা আরেকটা গুরুতর প্রশ্ন হচ্ছে যে নির্বাচনের তো তাহলে লেভেল প্লেইং ফিল্ড ছিল না। কারণ যারা তাহলে না ভোটের পক্ষে ছিল, না ভোট দেওয়ারও তো অধিকার ছিল মানুষের, তাহলে যারা না ভোটের পক্ষে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। তার মানে পুরো নির্বাচনী ব্যবস্থাই তো এতে কলুষিত হয়েছে। আমি বলবো বাংলাদেশ ব্যাংকেরও এই ক্ষেত্রে জবাবদিহিতার ব্যাপার আছে। বাংলাদেশ ব্যাংক তো জনগণের টাকা যেভাবে ইচ্ছে সেভাবে দিয়ে দিতে পারে না রাজনৈতিক প্রভাবের কারণে। তাহলে গত সরকারের এই পদক্ষেপের বিস্তারিত তদন্ত হওয়া প্রয়োজন। এই শ্বেতপত্র প্রকাশের যে কথা বলছিলেন, গেল সরকারের সময় মার্কিনীদের সাথে একটি চুক্তি হয়েছিল এবং সেই চুক্তি বলা হয়েছিল যে নন ডিসক্লোজার এগ্রিমেন্টের কারণে আমরা সেই চুক্তির বিস্তারিত জানতে পারি না, এবং সেটা নিয়ে বেশ অনেক কথাবার্তা হচ্ছে। আমি দেখলাম ওষুধ খাতে একটি ঝামেলা তৈরি হতে পারে ভবিষ্যৎ সময়ের জন্য। এবার তেল কিনতে যেয়ে দেখলাম রাশিয়ার সাথে থেকে যখন তেল কিনতে গেলে আমেরিকার অনুমতি নিতে হচ্ছে। এবং আপনার একটি লেখা আমি পড়ছিলাম, আপনি আক্ষেপ করছেন যে এটি নিয়ে খুব বেশি কথাবার্তা হলো না। ওই মার্কিন বাণিজ্য চুক্তিটি হয়ে তো গেছে, আচ্ছা অন্তর্বর্তী সরকার করেছে, এই সরকারের মধ্যেও কি কোনো ধরনের টেন্ডেন্সি দেখেছেন যে সেগুলো রিভিউ করবে বা ভালো হলো না খারাপ হলো জনগণের সামনে তুলে ধরবে? এবং এই মার্কিন চুক্তি নিয়ে কেন আপনার কাছে মনে হলো যে এটি নিয়ে কথাবার্তা খুব বেশি হলো না, বা বুদ্ধিজীবীরা কেন বিষয়টি আরো বেশি ফোকাস করবে? এই যে আমি আগে আমার আরেকটা কথা বলতে চাই যে আমি একটু আগে বলেছি যে বর্তমান সরকার এবং বর্তমান বিরোধী দলের ভিতর একটা অলিখিত সমঝোতা আছে। এই সমঝোতার আরেকটা কারণ হলে বাণিজ্য চুক্তি সম্পর্কে উভয়ের নীরবতা। এবং বর্তমান পররাষ্ট্রমন্ত্রী কিন্তু বলেছেন যে এই বাণিজ্য চুক্তি হওয়ার সময় জামাত ইসলামী এবং বিএনপি উভয়ের সাথে আলোচনা করা হয়েছিল। সম্ভবত তারা সম্মত হয়েছিল, আমি অনুমান করছি, এবং সেই কারণেই তারা এখন চুপ করে আছে। তার মানে এরকম জরুরি বিষয়ে এই বাণিজ্য চুক্তি তো আমাদের সার্বভৌমত্বের এক ধরনের লঙ্ঘন। বাংলাদেশ কোথা থেকে তেল কিনবে, বাংলাদেশ তুলা কতটুকু কিনবে কি কিনবে না, বাংলাদেশের গরুর নাড়িবুড়িও কিনতে হবে এই বাণিজ্য চুক্তির কারণে যুক্তরাষ্ট্র থেকে। আমাদের আদৌ সেটা প্রয়োজন আছে কি নাই, এবং এই বাণিজ্য চুক্তির কারণে ওষুধের মূল্য অনেক বেড়ে যাবে যেটা আপনি বললেন। এরকম অনেক কিছুতে আমাদের বাণিজ্যিক সার্বভৌমত্ব, প্রতিরক্ষা সার্বভৌমত্ব ইত্যাদি অনেক কিছু ক্ষুণ্ণ হবে। কিন্তু কই বিরোধী দল তো গত 2 মাসে সংসদে দাবি করলো না যে এই বাণিজ্য চুক্তিটা উপস্থাপন করা উচিত, এবং সরকারও কিন্তু উপস্থাপন করেনি। এটা তো বিস্ময়কর। এরকম একটা জরুরি বিষয় যেখানে জ্বালানি সংকটের মুখে আমরা রাশিয়া থেকে তেল আনতে পারছি না যুক্তরাষ্ট্রের বাধার কারণে, এবং সরকারও সেটা পরোক্ষভাবে স্বীকার করেছে। তো বিষয়টা নিয়ে জাতীয় সংসদে আলোচনা হতে বাধা কোথায়? কিন্তু বিরোধী দল এটা দাবি করলো না, সরকারও উপস্থাপন করলো না। তার মানে দাঁড়ালো আমাদের সার্বভৌমত্ব এই ধরনের রাজনৈতিক দলগুলোর কাছে নিরাপদ নয়। যদিও তারা দেশপ্রেমের কথা, সার্বভৌমত্বের কথা বলেই রাজনীতি করছে,
অভ্যুত্থানের সময় আমরা শুনেছি যে দিল্লি নয় পিন্ডি নয় ঢাকা, কিন্তু আমরা তো দেখলাম দিল্লি নয় পিন্ডি নয় ঢাকাও নয়, ওয়াশিংটন। এবং সেই সময় যাদের অধীনে এই চুক্তি হলো, এই চুক্তি কিন্তু নির্বাচনের 2-3 দিন আগে অনেকটা গোপনেই হয়েছে, এবং সেই ব্যক্তিদেরই আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়েরও দায়িত্ব দিল বিএনপির 220 জনের মতো সংসদ সদস্য, তারা নিজেদের একজনকে পররাষ্ট্রমন্ত্রী করতে পারলো না। এটা তো আমি বলবো ওই দলের জন্য দুর্ভাগ্যজনক। ওই দলের কোনো গোপন সমঝোতা হয়েছে এক্ষেত্রে? না, এটা তো স্পষ্টই এখন, মানে সমঝোতা যদি না হয় তাহলে সেটা উপস্থাপন করা হচ্ছে না কেন, এবং বিরোধী দল থেকেও এই বিষয়ে কোনো দাবি উঠছে না কেন? বিরোধী দল সরকারের এত কিছু সমালোচনা করছে, যুক্তরাষ্ট্রের সাথে এই বাণিজ্য চুক্তিটা সংসদে উপস্থাপনের কথাও বলছেন, এবং কোনো বুদ্ধিজীবীও এগুলো বলছেন না। পত্রিকাগুলো, মিডিয়াগুলো এই বিষয়ে ততটা সোচ্চার নয়। আলোচনাটা শেষ করতে যাচ্ছিলাম সম্প্রতি পশ্চিমবঙ্গের যে বিধানসভার ভোট হলো তা নিয়ে, এবং আমি দেখলাম মানে এখানে তো প্রথমত প্রচুর সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ছিল, একেবারে রেকর্ড ভোট, মানে 90% ভোট কিভাবে পড়লো আমার নিজের কাছেই সেটা এক ধরনের বিস্ময়কর মনে হয়েছে। আরেকটি ব্যাপার ঘটনা ঘটেছিল, সেখানে মুসলিম ভোটাররা যেন ভোট দিতে না পারেন কিংবা ভাগ হয়ে যায় এমন অনেক চেষ্টা বিজেপি করেছে। রেজাল্ট তো চলে আসবে মে মাসের দিকে বোধ হয়, রেজাল্ট 4 তারিখে। এই আসাম এবং পশ্চিমবঙ্গের ভোট নিয়ে আমি দেখলাম এটা নিয়ে আপনি একটি লেখাও লিখেছিলেন। এটা নিয়ে বাংলাদেশের কি কোনো দুর্ভাবনার জায়গা আছে নাকি, বা এই রেজাল্টটি কিভাবে বাংলাদেশে ইম্প্যাক্ট ফেলতে পারে? এটা ভীষণভাবে দুর্ভাবনার ব্যাপার আছে। দেখুন, পশ্চিমবঙ্গে যে এবার ভোট হলো, এটা শুধু ভোট হলো না, এটা পশ্চিমবঙ্গের বিরুদ্ধে নয়াদিল্লির একটা যুদ্ধ চলছে। আমি বলব 7-8টা কেন্দ্রীয় বাহিনীর প্রায় 2,40,000 সদস্য এখন জওয়ান পশ্চিমবঙ্গ জুড়ে রয়েছে। ভোটের আগে এসআইআর নামে, মানে নির্বাচনী তালিকা, ভোটার তালিকা হালনাগাদের নামে 91 লক্ষ নাম বাদ দেওয়া হয়েছে। তার মধ্যে বলা হচ্ছে প্রায় 40 লক্ষ জেনুইন ভোটার রয়েছে, যারা গত নির্বাচনে ভোট দিয়েছে, ভোটার হিসাবে তাদের সকল শর্ত পূরণ করে, কিন্তু সে এবার ভোট দিতে পারছে না। এই 40 লাখের মধ্যে 65% হলো মুসলিম ভোটার, বাকিটাও মতুয়া ভোটার, হিন্দু ধর্মাবলম্বীদের যে একটা শাখা। এই যে পশ্চিমবঙ্গে 40 লাখ লোককে বাদ দেওয়া হলো, তার আগে আসামে নাগরিক পঞ্জির মাধ্যমে 19 লাখ লোককে কিন্তু ভোটারবিহীন করে রাখা হয়েছে। এরও আগে বিহারে 52 লক্ষকে একইভাবে নাগরিক অধিকার থেকে বঞ্চিত করে রাখা হয়েছে এই এসএআর এর নামে। এদের বেশিরভাগই মুসলিম এবং দরিদ্র হিন্দু সম্প্রদায়। তা এর মধ্যে আসামে যে 19 লাখের ভোটাধিকার নেই, তাদের বড় অংশই মুসলিম। পশ্চিমবঙ্গে যেই 40 লাখের নাম বাদ যাচ্ছে, অন্তত কমপক্ষে 40 লাখ, তারও বড় অংশ মুসলিম। এদের ভোটাধিকার নাই মানে রাজনৈতিক অধিকারহীন হয়ে গেল। এর রাজনৈতিক অধিকার না থাকলে আপনি বুঝবেন যে মানুষ ঠিকভাবে মজুরের কাজও পায় না, অর্থাৎ তার অর্থনৈতিক স্বাবলম্বিতাও কমে যায়, এবং সকল ধরনের নাগরিক, শিক্ষা, স্বাস্থ্য ইত্যাদি নাগরিক সুবিধা থেকেও সে বঞ্চিত হয়। একজনের ভোটাধিকার না থাকলে তাকে তো হাসপাতালেও ভর্তি করা যাবে না ঠিকভাবে। তাহলে এই মানুষগুলো, যেগুলা নয়াদিল্লি সরকার, বিজেপি বহুকাল ধরে বলছে যে পশ্চিমবঙ্গ, আসামে প্রচুর বাংলাদেশি রয়েছে, তারা এটার পক্ষে কোনো বাস্তব প্রমাণ দিতে না পারলেও এখন কিন্তু এইভাবে ভোটাধিকার করে মানুষগুলোকে, আমি বলবো, একটা টাইম বোমের মতো রেডি করে রেখেছে। বাংলাদেশ ভারত সম্পর্ক কোনো কারণে অবনতি ঘটলে, কোনো কারণে ঢাকা নয়াদিল্লিকে হতাশ করলে, বা নয়াদিল্লির বিরাগভাজন হলে, এই সংকটটা রোহিঙ্গা সংকটের মতো, মানে ইনফ্লাক্স হওয়ার একটা, আমি বলবো, বাস্তব সংখ্যা তৈরি হয়ে থাকলো। এবং যদি পশ্চিমবঙ্গের নির্বাচনে বিজেপি ক্ষমতায় আসে, তাহলে সেই সংখ্যা আরো বহুগুণে সম্ভাবনা দেখছেন এবার বেড়ে যাবে। হ্যাঁ, আমি তো মনে করি সম্ভাবনা আছে। দেখুন, 2011 সালে পশ্চিমবঙ্গে বিজেপি মাত্র 4% ভোট পেয়েছে। 2021 সালে, মানে 10 বছর পরে, পেয়েছে 38%। 4% থেকে 38%। বিজেপি এইভাবে বাড়ছে। ফলে আজ হোক কাল হোক বিজেপি তো এখানে ক্ষমতায় আসবে, এবং বিজেপি ক্ষমতায় আসা মানে বিজেপির রাজনীতি প্রবল হয়ে ওঠা। বিজেপি মনেই করে পশ্চিমবঙ্গে লক্ষ লক্ষ লোক বাংলাদেশি, এবং এই যে 40 লাখ সে বাদ দিয়েছে,
অমিত শাহ বহুবার বলেছেন যে এরা বহিরাগত, এরা অবৈধ, অন্য দেশ থেকে এসেছে, এরা রোহিঙ্গা। এখন আর সরাসরি বাংলাদেশি বলা হয় না, বলা হয় এরা রোহিঙ্গা। জনাব আলতাফ পারভেজ, আজকের অনুষ্ঠানটা আমরা এখানেই শেষ করতে যাচ্ছিলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার। আপনাকেও ধন্যবাদ, চ্যানেল 24-কেও ধন্যবাদ। দর্শক, এরই সাথে শেষ করছি আজকের মুক্তমঞ্চ। যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি।